আজকে আমরা যে পার্টটা আসবো সেটা হচ্ছে যে একটি গ্যালভানীয় কোষকে আমরা সাংকেতিক আকারে প্রকাশ করব কিভাবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা জিনিস লিখে রেখেছি, সেটা হলো যে জিঙ্ক, একটা দাগ জিঙ্ক SO4 ব্র্যাকেটে C1, তারপর দুটো দাগ, তারপর কপার সালফেট মানে CuSO4 ব্র্যাকেটে C2, আবার একটা দাগ কপার। তাহলে এই যে এইভাবে প্রকাশ করছি, এর মাধ্যমে আমরা বুঝবো কি, অর্থাৎ আমরা এইভাবে প্রকাশ করলে আমরা এর দ্বারা কি বুঝতে পারি, বা এভাবে প্রকাশ করা দেওয়া কোনো প্রবলেমে এভাবে প্রকাশ করে দেওয়া থাকলে আমরা কি করব। তার জন্য আমাদের কিছু নিয়মাবলী মানতে হবে। সেই নিয়মাবলীগুলো কি কি? নিয়মাবলীগুলো হচ্ছে যে এই যখন আমরা কোনো একটা কোষ নিই, এটা হচ্ছে একটি কোষের সাংকেতিক প্রকাশ। এই দুটো চিহ্ন দ্বারা যখন ভাগ করা থাকে তখন এই অংশটা হচ্ছে একটি অর্ধকোষ, এই অংশটা হচ্ছে আরেকটি অর্ধকোষ। তো সাধারণত আমাদের নিয়ম হচ্ছে যে বাম দিকে আমরা জারণ অর্ধকোষ লিখব আর ডান দিকে আমরা বিজারণ অর্ধকোষ লিখব। মানে বাঁ দিকে থাকবে জারণ অর্ধকোষ, ডান দিকে থাকবে বিজারণ অর্ধকোষ। অর্থাৎ এইভাবে যদি এক্সপ্রেস বা প্রকাশ করা থাকে তার মানে আমরা বুঝে যাব এই দিকে বিজারণ হচ্ছে, এদিকে জারণ হচ্ছে। এবং এখন এই লেখাগুলো থেকে কি বুঝব? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক, তারপর অবলিক দিয়ে জিঙ্ক SO4 লেখা আছে, অর্থাৎ জারণ অর্ধকোষে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন হচ্ছে, তার মানে এখান থেকে জারণ হচ্ছে। আর এদিকে এইভাবে লেখা আছে এটা কপার সালফেট অবলিক কপার, তার মানে আমরা কি বুঝতে পারি, কপার থেকে কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে বিজারণ হচ্ছে। তাহলে যেদিকে বিজারণ হয় সেদিকটাকে আমরা ডান দিকে লিখি, যেদিকে জারণ হয় সেদিকটাকে আমরা বাঁ দিকে লিখি। এবং এই দাগটার অর্থ কি? এই দাগটার অর্থ হচ্ছে এই ক্ষেত্রে জিঙ্ক হচ্ছে আমার তড়িৎদ্বার, যে রডগুলো নেওয়া হয় বা দণ্ডগুলো নেওয়া হয় সেগুলো তড়িৎদ্বার। সেক্ষেত্রে এই মেটালটা, ধাতুটা হচ্ছে আমার তড়িৎদ্বার এবং জিঙ্ক সালফেটটি দ্রবণ হিসাবে অবস্থান করে। এক্ষেত্রেও তাই কপার সালফেটটা আমার কাছে দ্রবণ হিসাবে অবস্থান করে এবং কপারটা হচ্ছে আমার তড়িৎদ্বার। তাদেরকে পৃথক করা হয় এরকম একটি দণ্ডের মাধ্যমে। আর এই দুটো দাগ মানে হচ্ছে দুটি অর্ধকোষকে একটি লবণ সেতু দ্বারা যুক্ত করা হয়েছে। এখন C1 এবং C2 এর অর্থ কী? C1 এবং C2 হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের গাঢ়ত্ব, C2 হচ্ছে কপার সালফেট দ্রবণে কপারের গাঢ়ত্ব। এখন কোনো কোষকে আমরা এইভাবে না লিখে বা এই কোষটিকে আমরা এইভাবে না লিখে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারতাম, জিঙ্ক 2+ তার গাঢ়ত্ব, কপার 2+ তার গাঢ়ত্ব কপার, এইভাবেও আমরা লিখে থাকতে পারি। অর্থাৎ এই যে জিঙ্ক সালফেট লেখা আছে, জিঙ্ক সালফেটের সালফেটের ক্ষেত্রে বিক্রিয়া অংশগ্রহণ করে না, এক্ষেত্রে কেবলমাত্র জিঙ্ক 2+ই বিক্রিয়া অংশগ্রহণ করে। তাই জন্য আমরা যদি এখানে শুধুমাত্র জিঙ্ক 2+ লিখি তাহলেই আমরা বুঝে যাব যে এখানে কী বোঝাতে চেয়েছি। অর্থাৎ আমি কোনো কোষকে এভাবে প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। এবং মনে রাখতে হবে জারণ অর্ধকোষকে যখন আমরা প্রকাশ করব তাহলে প্রথমে তড়িৎদ্বার লিখব, তারপর দাগ দিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যেটা নেওয়া হয় সেটাকে লেখা হয়। অর্থাৎ জারণ অর্ধকোষকে প্রকাশ করার সময় আগে তড়িৎদ্বার লেখা হয়, তারপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে লেখা হয়। কিন্তু বিজারণ অর্ধকোষকে প্রকাশ করার সময় আগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার গাঢ়ত্ব, তারপর তড়িৎদ্বারটিকে লেখা হয়। এইভাবে একটি কোষকে সাংকেতিক আকারে প্রকাশ করা হয়। কিন্তু যদি কখনো আমাকে এইভাবে সাংকেতিক আকারে প্রকাশ করে না দেয় তাহলে আমি কি করে সাংকেতিক আকারে জিনিসটাকে নিয়ে যাব? যদি আমাকে কোনো দিন বলে দিল যে একটি প্রমাণ তড়িৎদ্বারের ক্ষেত্রে, কি বলে দিল, একটি প্রমাণ তড়িৎদ্বারের ক্ষেত্রে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে এবং কপার 2+ থেকে কপার হচ্ছে, তাহলে এক্ষেত্রে বা আমাকে এই জাতীয় কিছু বলে দিল না, আমাকে শুধু বলে দিল একটি কোষ আছে যেখানে জিঙ্ক আছে, জিঙ্ক 2+ আছে
কপার আছে, কপার 2 প্লাস আছে। তাহলে এক্ষেত্রে কোষটিকে প্রকাশ করতে হবে আমার এইভাবে। কিভাবে করব? তো এক্ষেত্রে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভবের সাহায্য নেব। আমরা জানি যে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্কের তড়িৎদ্বার বিভব হচ্ছে -76 ভোল্ট, আর কপার 2 থেকে কপারের তড়িৎদ্বার বিভব হচ্ছে +0.34 ভোল্ট। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই দুটো তড়িৎদ্বার, কোন তড়িৎদ্বারে কোন বিক্রিয়া হয় আমরা জানি না, কিন্তু দুটো তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অর্থাৎ বিজারণ বিভবের মান যদি আমার এখানে দেওয়া থাকে, তাহলে তড়িৎদ্বার বিভবকে আমরা আগেও বলেছি শুধু আমরা বিজারণ বিভব দ্বারা প্রকাশ করি। তাহলে তড়িৎদ্বার বিভবের মান যার বেশি সেটি ক্যাথোড রূপে কাজ করবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হলে তার মান হচ্ছে -0.76 এবং কপার 2 প্লাস থেকে কপারের মান হচ্ছে +0.34, অর্থাৎ +0.34টা বড়। তাহলে এই ক্ষেত্রে কপার আমার ক্যাথোড হিসাবে কাজ করবে এবং তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে মান যার কম সে হবে আমার অ্যানোড। তাহলে আমি বুঝতে পারলাম যে কীভাবে ক্যাথোড এবং অ্যানোড এই দুটো কাজ করছে। তাহলে আমাকে যদি একটি কোষের সাংকেতিক চিহ্ন দিয়ে দেয় এইভাবে, তাহলে আমি কোষটিকে বুঝিয়ে দিতে পারবো যে কার জারণ হচ্ছে বা কার বিজারণ হচ্ছে। এবং আমাকে যদি এইভাবে তড়িৎদ্বার বিভবের মান দিয়ে বলে দেয়, তাহলেও আমরা বলে নিতে পারবো যে কোনটা ক্যাথোড হবে আর কোনটা অ্যানোড হবে। এবং আমরা জানি যে ক্যাথোড হলে সেখানে বিজারণ হয়, অর্থাৎ ক্যাথোড মানে আমরা এখানে লিখে দিতে পারি যে এটি হবে বিজারণ, আর অ্যানোড মানে হচ্ছে এটি জারণ কোষ হিসাবে কাজ করবে। তাহলে এইভাবে আমরা যে কোনো কোষকে খুব সহজেই চিনে নিতে পারি। তাহলে আমরা আগের দিন দেখে নিয়েছি যে কিভাবে আমরা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ পোটেনশিয়াল বা কোনো কোষের তড়িৎচালক বল আমরা কি করে বের করব। তাহলে এরপর আমরা দেখে নিই কিছু অঙ্ক, যেখান থেকে আমাকে কিভাবে এই নার্স্ট সমীকরণ এবং এই জাতীয় কোষের সাংকেতিক প্রকাশকে আমরা কীভাবে কাজে লাগাবো সেটা আমরা বুঝে যাব। এবার আমরা আসি অঙ্কগুলোতে। অঙ্কগুলোতে কি বলা আছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি কোষকে প্রকাশ করা আছে সাংকেতিক আকারে। আমাকে বলে দিয়েছে টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার ইএমএফ সেল অর্থাৎ কোষের তড়িৎচালক বলটা আমাকে বের করতে হবে। সোজা অঙ্ক। এখন এখানে দেখে একটা জিনিস কনফিউজ মনে হতে পারে, সেটা হলো যে এটাও জিঙ্ক, এটাও জিঙ্ক এসোফোর, এটাও জিঙ্ক এসোফোর, এটাও জিঙ্ক, তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব যদি এই জিঙ্ক এসোফোর যার গাঢ়ত্ব 0.05 মোলার এবং এই জিঙ্ক এসোফোর যার গাঢ়ত্ব 0.5 মোলার দুটো আলাদা হয়। দুটো যদি এক হয়ে যায় তখন কিন্তু কোষের মধ্যে কোনো বিক্রিয়া হবে না। এক্ষেত্রে গাঢ়ত্বের তফাতের জন্য বিক্রিয়াটা হবে। তাহলে আমরা বলেছি যে আমরা বাদিকে সবসময় লিখি অ্যানোডকে, অর্থাৎ অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কী বিক্রিয়া সংঘটিত হচ্ছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। কটা ইলেকট্রন লাগছে? 2টো ইলেকট্রন। ক্যাথোডে কী বিক্রিয়া সম্পন্ন হচ্ছে? ক্যাথোডে সম্পন্ন হচ্ছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, যেখানে 2টো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। মানে এর সঙ্গে 2টো ইলেকট্রন যোগ করলে আমরা জিঙ্ক পাচ্ছি। এইভাবে লেখাটা সুবিধা। তাহলে আমরা ক্যাথোড পেয়ে গেছি, আমরা অ্যানোড পেয়ে গেছি। তখন আমরা কি করব? ই সেল আমরা জানি E0 সেল মাইনাস, যেখানে জানি যেহেতু এখানে 25 ডিগ্রি বলে দিয়েছে আমরা লিখে নেব 0.059 বাই এন। এন এক্ষেত্রে আমার, তাহলে এন এক্ষেত্রে আমার 2 লগ। আমরা কি বলেছি? সম্পূর্ণ বিক্রিয়াটা কি? জিঙ্ক। তাহলে এক্ষেত্রে আমরা একটা সম্পূর্ণ বিক্রিয়া আমার চাই, নইলে আমি এটা লিখতে পারবো না। তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা কি? এই দুটোকে যোগ করে দেবো। জিঙ্কের সঙ্গে জিঙ্ক 2 প্লাস যোগ হবে, তাহলে জিঙ্ক প্লাস জিঙ্ক 2 প্লাস, অ্যারো দিলে জিঙ্ক 2 প্লাস আর জিঙ্ক উৎপন্ন হচ্ছে একইভাবে, জিঙ্ক 2 প্লাস আর জিঙ্ক উৎপন্ন হচ্ছে। তাহলে আমি লিখতেই পারি যে জিঙ্ক 2 প্লাস
আর নিচেও জিঙ্ক 2+, কারণ দুদিকে আমার জিঙ্ক 2+ রয়েছে। এখন জিঙ্কগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমরা বলেছি কোনো কঠিনের সক্রিয়তা বা কোনো কঠিনের গাঢ়ত্ব আমরা 1 ধরে নিই। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অঙ্কটা যে কারণে কনফিউজিং সেটা হলো এই পাশে জিঙ্ক কোনটা আর এই পাশে জিঙ্ক কোনটা, অর্থাৎ এই জিঙ্কের গাঢ়ত্ব কোনটা আর এই জিঙ্কের গাঢ়ত্ব কোনটা। আমরা এখন দেখি যে ক্যাথোড, এইটা আমার অ্যানোড, এইটা আমার অ্যানোড আর এইটা আমার ক্যাথোড। তাহলে ক্যাথোডেরটা আমরা নিচে লিখি, সবসময় নিচে লিখছি। তাহলে এইটা আমার হবে 0.5, এইটা আমার হবে 0.05। এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, ক্যাথোড অ্যানোডে যেহেতু অক্সিডেশন হচ্ছে বা জারণ হচ্ছে, উপরে সাধারণত অ্যানোডেরটা থাকে, নিচে সাধারণত ক্যাথোডেরটা থাকে। এটা একটা ইন জেনারেল মনে রাখার জন্য, অর্থাৎ আমি বলতে পারি ওপরে সবসময় অ্যানোডেরটা থাকবে, নিচে সবসময় ক্যাথোডেরটা থাকবে। তাহলে অ্যানোডে যে জিঙ্কটা তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যানোড এটা, তার গাঢ়ত্ব হচ্ছে 0.05, তাহলে এটা আমরা 0.05 লিখব। আর ক্যাথোডে যেটা আছে তার গাঢ়ত্ব হচ্ছে 0.5, তাহলে আমরা নিচেরটা 0.5 লিখব। এখন E0 সেল কী করে আমরা বার করব? আমরা দেখেছি যে E0 সেল মানে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তো এক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোড দুটোই জিঙ্ক দিয়ে তৈরি, এবং জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভব দুক্ষেত্রেই সমান। তাহলে E0 সেলের মান এক্ষেত্রে 0 হয়ে যাবে। তাই জন্য আমরা E0 সেলের জায়গায় 0 লিখলাম, লিখে 0.059/2, কারণ n এর মান 2, তারপর লগ 0.05 0.5। এই করলে আমি E0 সেলের মান কত পাচ্ছি? ই সেলের মান আমরা কত পাচ্ছি? আমরা ই সেলের মান এখানে পাবো 0.0295 ভোল্ট। এইটা হলো আমার অ্যান্সার। এখন এই অঙ্কটাতে, এই জায়গাটাতে একটু সমস্যা হতে পারে, তো আমরা আরও কিছু অঙ্ক দেখে নেব, তাহলে আশা করি আমার এই জায়গার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এর ঠিক পরেই যে অঙ্কটা আমার কাছে আছে সেইটা এখানে বলেছে যে একটি সিলভার তড়িৎদ্বার, অর্থাৎ সিলভারের একটি ইলেকট্রোড একটি AgNO3 বা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে নিমজ্জিত করা হলো। এই সিলভার নাইট্রেট দ্রবণটার গাঢ়ত্ব হচ্ছে 0.15 মোলার। এখন তাহলে সিলভার নাইট্রেট দ্রবণে আমরা ধরে নেব যে এই তড়িৎ বিশ্লেষ্যটা এইখানে আমাদের একটি অ্যাজাম্পশান এখানে করে নিতে হয় যে এই তড়িৎ বিশ্লেষ্যটি 100% বিশ্লেষিত আকারে রয়েছে। তাহলে আমাকে এখানে বের করতে হবে তোর কোষের তড়িৎচালক বল, এবং দেওয়া আছে E0 Ag থেকে Ag প্লাস 0.80 ভোল্ট। এখানেও 25 ডিগ্রি আমার তাপমাত্রা বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমরা তাহলে কোষ বিক্রিয়াটা লিখে নেব। যেহেতু এখানে একটা অর্ধকোষ বলে দিয়েছে, তাই জন্য আমরা ধরে নেব যে এখানে একটি বিজারণ বিক্রিয়া হচ্ছে, কারণ এখানে যেহেতু আমার কোনো জারণ বা বিজারণ বিক্রিয়া আলাদা করে বলেনি, এখানে কেবলমাত্র একটি বিক্রিয়া বলেছে, একটি অর্ধকোষকে এক্সপ্রেস করেছে, কারণ শুধু Ag আর AgNO3 আছে, তাহলে একটি মাত্র অর্ধকোষকে এখানে এক্সপ্রেস করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো অর্ধকোষের অঙ্ক দেওয়া থাকে, আমরা সেক্ষেত্রে বিজারণ বিক্রিয়াটাকে প্রাধান্য দেব। তাহলে আমরা যদি বিক্রিয়াটা ধরে নিই যে Ag+, সে একটি ইলেকট্রন গ্রহণ করে Ag-তে রূপান্তরিত হয়েছে, তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ E0, তাহলে Ag+ থেকে Ag-র যে বিজারণ বিভব আমরা পাবো সেটা কত হবে? সেটা হবে Ag+ বাই Ag এর প্রমাণ বিজারণ বিভব মাইনাস একইভাবে 0.059/n লগ Ag বাই Ag+। এখন এটার মান আমাকে বলে দিয়েছে প্লাস 0.80। একইভাবে এখানে n মানে আমার কত? একটা ইলেকট্রন লেগেছে, আর আমরা বলেছি কোনো কঠিন পদার্থের জন্য সক্রিয়তা হয় সবসময় 1, তাহলে উপরেটা 1। আর সিলভার নাইট্রেট দ্রবণে Ag+ এর গাঢ়ত্ব আমাকে এখান থেকে পেয়ে গেছে 1.5। তাহলে এইটা যদি আমি সলভ করি, আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে অঙ্কটার আমার ভ্যালু বেরোবে কত?
0.7513 ভোল্ট। এটা হচ্ছে আমার এর ভ্যালু। তার মানে আমি কি বলতে পারি, যদি এর গাঢ়ত্ব 1 মোলার হতো, 1 মোলার হতো, তাহলে সেক্ষেত্রে এই তড়িৎদ্বার বিভবের মান কিন্তু 0.80 হতো। কিন্তু যেহেতু এক্ষেত্রে এজি প্লাসের গাঢ়ত্ব 0.15 বলে দিয়েছে, সেক্ষেত্রে এই গাঢ়ত্বের পরিমাণটার জন্য এটা পরিবর্তিত হয় 0.80 থেকে কমে 0.7513 ভোল্ট হলো। ক্যালকুলেশনটা একটু দেখে নিবি। এবার এই অঙ্কটা একটু দেখি। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো দেখছিলাম সেগুলো সবই আমার গাঢ়ত্ব এবং প্রমাণ বিজারণ বিভবের মান দিয়ে দেওয়া হয়েছিল। আমাকে কার্যকরী বিভব বা কোষের তড়িৎচালক বলের মান বের করতে হয়েছিল। এখানে কিন্তু আমাকে গাঢ়ত্ব জানতে চেয়েছে। তো আগেই দেখে নিচ্ছি, আমার টেম্পারেচার বলে দিয়েছি 25°C, তাহলে আমার খুব সহজেই আমি অসুবিধা নেই আমার করতে অঙ্কটা। এখন বলেছে যে কপার +2 থেকে কপারের প্রমাণ বিজারণ বিভব। দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, যে বিজারণ বিভব এবং প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বিজারণ বিভব কিন্তু আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে পাই, কিন্তু বিজারণ বিভব অর্থাৎ এখানে অর্ধকোষের বিজারণ বিভবের মান কিন্তু আমরা নার্স সমীকরণ ব্যবহার করে বের করি। তো এক্ষেত্রে অর্ধকোষের বিজারণ বিভবের মান কিন্তু আমাকে বলে দিয়েছে এবং আমার প্রমাণ বিজারণ বিভবও বলে দিয়েছে। তাহলে প্রমাণ বিজারণ বিভব এবং বিজারণ বিভবের পার্থক্য হয় কেন? তার কারণ গাঢ়ত্বের পার্থক্য হয়, তাই জন্য আমাকে এখানে জানতে চেয়েছে গাঢ়ত্ব কত হবে। অর্থাৎ আমি এখানে বিক্রিয়াটা লিখে নিতেই পারি, দুটো ইলেকট্রন নিয়ে কপার হলো। তাহলে নার্স সমীকরণ অনুযায়ী ই কপার থেকে কপার ইকুয়ালস টু E0 কপার থেকে কপার মাইনাস 0.059/2, কারণ এখানে দুটো ইলেকট্রন লাগছে, লগ অফ কপার বাই কপার 2+। এক্ষেত্রে মনে রাখতে হবে E0 দিয়ে আমরা প্রমাণ বিজারণ বিভবকে এক্সপ্রেস করি, কিছু না দেওয়া থাকলে সেটা নার্স সমীকরণের মাধ্যমে প্রাপ্ত বিজারণ বিভব বা কার্যকরী বিজারণ বিভব। এক্ষেত্রে আমার কার্যকরী বিজারণ বিভবের মান বলে দিয়েছে, এখানে কোথাও প্রমাণ কথাটা লেখা নেই, তার মানে এটা কার্যকরী বিজারণ বিভব। তাহলে এখানে আমরা লিখব 0.28, আর প্রমাণ বিজারণ বিভব আমার এখানে দিয়ে দিয়েছে 0.34। একইভাবে কপারের জন্য সক্রিয়তা হবে 1, তাহলে 0.059/2 লগ 1/। এখন এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি যদি এইটাকে অপোজিট করি, আমরা দেখেছি যে লগ 1 - x ইকুয়ালস টু মাইনাস লগ 1 এরকম, তার মানে লগ 1/কপার 2+, কে আমি যদি কপার 2টাকে ওপরে নিয়ে যাই তাহলে সামনে প্লাস হয়ে যাবে, তাহলে 0.34 প্লাস 0.059/2 লগ অফ কপার 2+। এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করব ধাপে ধাপে। কী করব? 0.059/2 লগ কপার 2+ ইকুয়ালস টু কত হচ্ছে? এটা মাইনাস এটা, মানে 0.28 মাইনাস 0.34। তাহলে এখন লগ কপার 2+ এর মান কত? এটা করলে আমরা পাবো মাইনাস 0.06 ইন্টু 2/0.059, এর মান হবে মাইনাস 2.034। তাহলে কপারের 2+ এর মান হবে 10⁻².034। এখন আমরা এইভাবে এটাকে এক্সপ্রেস করি না, এইটাকে তোরা যদি ক্যালকুলেটারে ফেলিস, এটাকে ক্যালকুলেটারে টাইপ করে যদি ইকুয়ালস সাইন মারিস, তাহলে দেখতে পাবি উত্তরটা খানিকটা এরকম হবে, 9 একটা বেরোবে কিছু ইন্টু 10⁻³ এইটা হবে আমার তাহলে কপার 2+এর গাঢ়ত্ব এই দ্রবণে। তাহলে এইভাবে অঙ্কগুলো আমাকে ধাপে ধাপে কিন্তু করতে হবে। তাহলে আমি কী করলাম অ্যাকচুয়ালি, প্রথমে আমার এখানে অর্ধকোষের বিজারণ বিভব দিয়ে দিয়েছে এবং প্রমাণ বিজারণ বিভব দিয়ে দিয়েছে। তাহলে অর্ধকোষের বিক্রিয়াটা আমরা লিখে নিলাম। আমরা বলেছি যে অর্ধকোষের বিক্রিয়া সবসময় আমরা বিজারণ বিভবের দ্বারা প্রকাশ করি।
প্রকাশ করে ফেলেছি। তারপর নান সমীকরণ লিখেছি, এই মানটা বসিয়েছি, এর মানটা বসিয়েছি, এখানে যা বসানোর বসিয়েছি, বসিয়ে এইখান থেকে আস্তে আস্তে ক্যালকুলেট করে করে আমরা কপার 2+এর গাঢ়ত্ব বার করে নিয়েছি। এইভাবে অঙ্কগুলো এইভাবে করে নিতে হবে। এরপর আরেকটা চতুর্থ ধরনের অঙ্ক আমরা দেখি, যেটা তুলনামূলকভাবে একটুখানি কঠিন লাগতে পারে। সেটা হলো একটি কোষ বলে দিয়েছে, এইটা আমার কোষটা আমি প্ল্যাটিনামটা প্রথমে পড়বো না, প্ল্যাটিনামটা আমি বাদ দিচ্ছি। কি বলেছে? H2 1 ATM H2SO4, এটা একটি অর্ধকোষ। বলে দিয়েছে এর বিজারণ বিভবের মান -0.3 ভোল্ট। বিজারণ বিভব, প্রমাণ নয়, কারণ আমরা জানি এটি একটি হাইড্রোজেনের বিক্রিয়া। হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব আমরা জানি H+ থেকে H সবসময় 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কার্যকরী তড়িৎদ্বার বিভবের মান বলে দিয়েছে -0.3 ভোল্ট 25 ডিগ্রি তাপমাত্রায়, এবং কোষটাকে আমার এখানে লিখে দিয়েছে। জানতে চেয়েছে দ্রবণের পিএইচ কত। এখন একটু মনে হতে পারে যে করছিলাম ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক, চলে এলো পিএইচ। কীভাবে? কিছুই নয়, আমরা জানি পিএইচ মানে কি। পিএইচ মানে H+ আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগারিদমকে আমরা পিএইচ বলি। অর্থাৎ আমি যদি H+ আয়নের গাঢ়ত্ব বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমার পিএইচের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তাহলে সেই মতোই এগোনো যায়। তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা এখানে এবার তড়িৎ কোষটা নিয়ে একটু পড়া যাক। তড়িৎ কোষে বলা আছে এইটা, অর্থাৎ এখানে বেসিক্যালি এখানে বুঝতেই পারছি এখানে একটি জারণ হচ্ছে। তো যাই হোক, জারণ নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই, আমি সবসময় বিজারণ নিয়ে মাথা ঘামাবো। তাহলে বিজারণ বিক্রিয়াটা কীরকম হয়? দুটো H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 মলিকুল উৎপন্ন করে। এখন আমরা এখানে 2H+ কেন নিলাম? তার কারণ হচ্ছে H2SO4 বিয়োজিত হয়ে 2H+ দেয়, তাই জন্য আমরা এখানে সবসময় 2H+ নিচ্ছি। যদি এটা HCl দেওয়া থাকতো তখন কিন্তু আমরা শুধু H+ নিতাম, নিয়ে এখানে হাফ H2 করতাম। মানে এখানে যদি আমার HCl দেওয়া থাকতো তখন আমি H+ প্লাস ইলেকট্রন নিয়ে হাফ H2 করতাম। কিন্তু যেহেতু H2SO4 থেকে আমরা দুটো ইলেকট্রন পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দুটো ইলেকট্রনকে নিয়েছি। এরপর আমরা কি করব? এরপর আমরা নাস্ট ইকুয়েশনটা লিখব। নাস্ট ইকুয়েশন লেখার আগে আরেকটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো প্ল্যাটিনাম বা পিটি এখানে কী করছে। তো এখন আমরা জানি যে এইভাবে যদি কোনো তড়িৎদ্বারকে প্রকাশ করা হয়, তার মানে এইটা হয় তড়িৎদ্বার, এইটা হয় দ্রবণ। তো এক্ষেত্রে দ্রবণ ঠিক আছে, দ্রবণে কোনো সমস্যা নেই। কিন্তু হাইড্রোজেন একটি গ্যাস, এটাকে তো আমি তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করতে পারি না। কোনো গ্যাসকে আমরা কঠিন তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে প্ল্যাটিনামকে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়, এবং গ্যাসটি প্ল্যাটিনাম বা অন্যান্য কোনো তড়িৎদ্বারের ওপর জমা থাকে। এক্ষেত্রে প্ল্যাটিনামটার কাজ শুধুমাত্র হাইড্রোজেনকে তার উপর জমতে সাহায্য করা, আর কোনো কাজ নেই। তাহলে এক্ষেত্রে নাস্ট ইকুয়েশন যদি আমি লিখি, H+ থেকে হাফ H2 এইভাবে এক্সপ্রেস করা হয়, কারণ একটা অণু নিয়ে লেখা হয় বলে এভাবে লেখা হয়, ইকুয়ালস টু E0 H+ হাফ H2 মাইনাস 0.059/2 লগ অফ। এখন হাইড্রোজেনের গাঢ়ত্ব, আমরা যেহেতু হাইড্রোজেন একটি গ্যাস, আমরা হাইড্রোজেনের গাঢ়ত্ব নিতে পারি না, আমরা এখানে নিই হাইড্রোজেনের চাপ। তাহলে এখন আমরা এটাকে লিখি PH2 ডিভাইডেড বাই H+ তার স্কোয়ার, কারণ এখানে দুটো H+ আছে, তবে H+ তার স্কোয়ার হবে। এইবার গাঢ়ত্ব, এখানে প্রেশার আমাকে বলে দিয়েছে, বা হাইড্রোজেনের চাপ আমাকে বলে দিয়েছে এখানে 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে আমি এখানে 1 বসিয়ে দেবো, এটা বলে দেওয়া থাকবে কি আছে। এবং প্রমাণ হাইড্রোজেনের তড়িৎদ্বার হচ্ছে 0, তাহলে 0.9/2 লগ 1/H+ এর গাঢ়ত্ব আমরা জানি না কত, এটাকে আমি এভাবে লিখে দিলাম, আর এটার মান বলে দিয়েছি 0.3। এইভাবে আমি যদি এটাকে ক্যালকুলেট এবার ক্যালকুলেট করবো, আবার একইভাবে H+টাকে উপরে নিয়ে যাব, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি প্লাস 0.059/2 ইকুয়ালস টু
লগ এইচ প্লাস স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 0.3। এখন আমরা জানি লগের মধ্যে স্কোয়ার থাকলে সেটা বাইরে গুণ হয়ে যায়, তাহলে এই দুই কেটে যাবে, তাহলে লগ এইচ প্লাস দ্যাট উইল বি ইকুয়ালস টু মাইনাস 0.3 ইন বাই 0.059। এটার মান কত হবে? এর মান হচ্ছে মাইনাস মাইনাস 5.08। এটার মান হচ্ছে মাইনাস 5.08। এখন আমরা জানি যে পিএইচ মানে কত? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে লগ এইচ প্লাসের মান হচ্ছে 5.08, তাহলে মাইনাস লগ এইচ প্লাসের মান হবে 5.08, তাহলে আমার দ্রবণের পিএইচ বেরিয়ে গেল 5.08। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। পিএইচ বের করা আমরা খুব ভালো মতোই জানি। এখানে শুধু আমাকে গাঢ়ত্বটা বের করে নিয়ে সেটাকে কাজে লাগিয়ে পিএইচ বের করে ফেলতে হবে। এটা ছাড়া কিন্তু অঙ্কগুলো আর কোনো সমস্যা নেই এক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। এবং এরপর আর একটা কি দুটো ধরনের অঙ্ক আছে যেগুলো আমরা একটু দেখে নিতে হবে এবং যার কিছু অ্যাপ্লিকেশান আমাকে দেখে নিতে হবে। তো তার আগে আমরা অঙ্কগুলোর ফর্মুলাগুলো একটু দেখে নিই। অঙ্কগুলো কীরকম বা ফর্মুলাগুলো কীরকম আমরা এখানে দেখব হচ্ছে কোনো গিভস মুক্ত শক্তি, আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি গিভস মুক্ত শক্তি বা ডেল্টা জি মান নেগেটিভ হওয়া মানে হচ্ছে কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে এবং এটা পজিটিভ হলে কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। তো এখন এই ডেল্টা জি এর সঙ্গে এই ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বলের সম্পর্ক কী, এটা আমার জানার বিষয়। কীভাবে জানবো এটা আমাদের আলাদা করে এখানে কিছু পড়তে হবে না, আমরা শুধু এখানে যদি ফর্মুলাটা জেনে রাখি তাহলেই হবে। আমাকে খুব বেশি ডিটেলসে এখানে বাইরের কোনো ডেরিভেশন আমাকে জানতে হবে না। তাহলে এখানে ডেল্টা জি অর্থাৎ গিভস মুক্ত শক্তি এবং ইএমএফ এর মান সম্পর্ক হলো এন এফ ই সেল। এখানে ই সেল হচ্ছে কোষের তড়িৎচালক বল, তাহলে এফ হচ্ছে ফ্যারাডে যার মান হচ্ছে 96500 কুলম্ব, আর এন হচ্ছে কতগুলো ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এন এফ ধনাত্মক, তাহলে ই সেল যদি ধনাত্মক হয় তাহলে ডেল্টা জি ঋণাত্মক হবে, অর্থাৎ ই সেল ধনাত্মক হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, আর ই সেল একইভাবে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হলে বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত হবে, আর ই সেল যদি 0 হয় তাহলে বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে। এই হচ্ছে এর সম্পর্ক, এছাড়া এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এবারে একটা অঙ্ক দেখে নিলে আমার এই জাতীয় নিউমেরিক্যালসগুলো কীভাবে করবো আমরা বুঝে যাব। এখন এখানে যে অঙ্কটা দিয়েছে আমরা একবার দেখি। এখানে একটা কোষ বিক্রিয়া বলে দিয়েছে, তার প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে দিয়েছে এবং প্রমাণ মুক্ত শক্তি বার করতে বলেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেমন বলেছিলাম প্রমাণ তড়িৎদ্বার বিভব এবং তড়িৎদ্বার বিভব দুটো আলাদা বস্তু, একটা হচ্ছে E0 সেল, একটা হচ্ছে নর্মাল নার্স্ট ইকুয়েশন থেকে বের করা তড়িৎচালক বল বা তড়িৎদ্বার বিভব। সেরকমভাবে যদি আমি ডেল্টা জি এর সময় মাইনাস NFE সেল, এখানে আমি প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ তড়িৎচালক বলটা বসাই তাহলে এটা বেরোবে প্রমাণ মুক্ত শক্তি, আর যদি আমি সেখানে কার্যকরীটা বসাই তাহলে আমি পাবো E0 না বসিয়ে শুধু ই সেল বসাই তাহলে আমি ডেল্টা জি পাবো। এখানে আমাকে বলেছে ডেল্টা জি 0 অর্থাৎ প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, তাহলে ডেল্টা জি 0 ইকুয়ালস টু মাইনাস NF ই নট সেল। ই নট সেল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব আমাকে বলে দিয়েছে, এখন কটা ইলেকট্রন লাগবে আমাকে শুধু বার করতে হবে। তাহলে আমি N ইন্টু 96,500 ইন্টু E0 সেল আমাকে বলে দিয়েছে প্লাসটা আমার এখানে লেখা দরকার নেই 0.36। এখন এখানে দেখ দুটো সিলভার আছে, দুটো সিলভার কটা ইলেকট্রন নিতে পারে? দুটো সিলভার আয়ন থেকে দুটো সিলভার তৈরি হয়েছে, অথবা একটা জিঙ্ক থেকে
একটা জিঙ্ক 2+ আয়ন নিয়েছে, তার মানে একটা সিলভার থেকে সিলভারে যেতে একটা ইলেকট্রন লাগে, তাহলে দুটো সিলভার প্লাস থেকে দুটো সিলভারে যেতে দুটো ইলেকট্রন লাগবে। একইভাবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যেতে দুটো ইলেকট্রন লাগবে, তাহলে এক্ষেত্রে আমার এন হলো 2। তাহলে আমি ডেল্টা G0 কী বার করব, এনের জায়গায় 2 মাইনাস এটা ইন্টু 0.36, তাহলে এর মান যেটা হবে সেটাই আমার উত্তর। এর মান দেখা গেছে মাইনাস এটা। তাহলে গিভস মুক্ত শক্তির পরিবর্তন আমাকে জানতে চাইছে, গিভস মুক্ত শক্তির পরিবর্তন কত হবে। তো পরিবর্তন যখন আমাকে বলেই দিচ্ছে মাইনাস হয়ে যাওয়া মানে গিভস মুক্ত শক্তি কমে যাবে, তাহলে পরিবর্তন যখন বলে দিয়েছে তখন আমরা সেখানে শুধুমাত্র সাইনটাকে লিখবো না, তখন আমরা লিখব গিভস মুক্ত শক্তির পরিবর্তন হবে 69.48 কিলোজুল বা 69,480 জুল। এটা হচ্ছে পরিবর্তন। আর সাইনটা দিয়ে দেওয়াটা, সাইনটা না দিলেও আমার চলবে, যেহেতু আমার এখানে পরিবর্তন জানতে চেয়েছি। পরিবর্তন জানতে না চাইলে আমি সাইনটা মেনশন করতাম। তোরা সাইনটা দিতেও পারিস, উত্তরে নাও দিতে পারিস, উভয় ক্ষেত্রেই ঠিক হবে। তাহলে এই হলো টোটাল তড়িৎ রসায়নের প্রথম ভাগের যত অঙ্ক ছিল, যেভাবে অঙ্কগুলো সলভ করা যায় সেইগুলো, এবং বিভিন্ন ফর্মুলা এবং কীভাবে অঙ্কগুলো আমরা সলভ করব তার একটা পদ্ধতি। এরপর দেখবি বইয়ে একটি এই প্রবলেমগুলো হয়ে যাওয়ার পর তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা বলে একটা পার্ট শুরু হবে, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড পার্টটা তৈরি হবে। তার আগে কিছু অঙ্ক বইয়ে দেওয়া আছে ও নিজেকে করার জন্য, যার উত্তর দেওয়া আছে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া নেই। সেইখানের অঙ্কগুলোকে প্রত্যেকে করে যেগুলোর উত্তর মিলবে না সেইগুলো আমাকে বলবি, নইলে কিন্তু পরের পার্টে আমি যাব না। ওকে, তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ, and that's all for today.